বারবার উঠছি, ঠিক আছে না? এইভাবে তা তোমাকে জানতে হবে যে জাস্ট তারপরে আরো কিছু মডেলের ব্যবহার শিখেছিলাম যে আমার একটা কাজ করা উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমি সেটা করি নাই, আমার একটা কাজটা কি করা উচিত ছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি সে কাজটা আমি করি নাই। সেইখানে তুমি যদি বলো যে আই আই শুড হায়ার এ বোট, সে তোমার একটা প্রোগ্রাম হয়েছে যে তোমার বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাওয়া, তাই তো? এখন ঘাটে যে দেখো ফ্রেন্ডরা সব আসছে বিভিন্ন জায়গা থেকে, আসার পরে ঘাটে যে দেখছো যে আসলে কোনো মাঝি নাই, নৌকা নাই, বা যারা আছে তারা সার্ভিসে আছে, তারা তোমাদের সাথে যাবে না। তখন তুমি এই জায়গায় লোকাল পারসন, তোমার তখন কি বলবো, আসলে আমার তো উচিত ছিল একটা ভয় করে রাখা, অ্যাকচুয়ালি আমি সেটা করি নাই। মনে করছি যে বোটস আর অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি, বোট তো এখানে অ্যাভেলেবেল আছে, প্রচুর নৌকা আছে, মাঝি আছে, আমি তো ভাবি নাই যে এটা আমি এখানে আমি পাবো না। তখন তোমার কাছে মনে হলো যে আমার কি উচিত ছিল, তখন তুমি কি বলবা, আমার একটা নৌকা ভাড়া করা উচিত, এটা বললে কি হবে? তখন অ্যাকচুয়ালি হোয়াট ইউ অ্যাকচুয়ালি মিন, ইউ ডোন্ট, দিস সেন্টেন্স কান্ট কভার ইউর মিনিং। তোমার এই সেন্টেন্স যে আই শুড হায়ার এ বোট, আই শুড হায়ার এ বোট, এই সেন্টেন্সটা will not cover your meaning, will not give the intended meaning. Intended meaning মানে ঠিক আমি যেটা বোঝাতে চাচ্ছি তাই, যে সেই ক্ষেত্রে অবশ্যই should have plus V3, should have plus V3। তার মানে তোমাকে বলতে হবে I should have hired a boat, oh I should have hired a boat, আমার উচিত ছিল। It's whatever you want to say, you can translate the idea by following the tense form and some modal auxiliary, use of some modal auxiliary verbs। তার মানে টেন্স দিয়ে তুমি সময়টা উল্লেখ করতেছো আর সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করার জন্য তোমার কিছু মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা আছে, সেখানে মোডাল অক্সিলারি প্লাস মেইন ভার্ব। তারপর তুমি যদি বলো যে আমার এই পরিবারটাকে আমার দেখতে হয়, আমি দেখতে বাধ্য, সে যে পরিবারে হয়তো একজন গার্ডিয়ান ছিল, সে মারা গেছে, সে তোমার জীবনের জন্য অনেক বেশি অবদান রাখছে, সে ধরো তুমি এখন যে চাকরিটা করো সেই চাকরিটা তার দেয়, তার সুপারিশে হয়েছে, সে এক নেতার কাছে নিয়ে তোমার নিয়ে আপন ভাই পরিচয় টরিচয় দিয়ে বা খালাতো ভাই বলে তোমার চাকরিটা দিচ্ছে, পরে ইন দ্য মিন টাইম মারা গেছে, তার পরিবারটা অসহায়। তুমি এখন কি করতেছো, তোমার পরিবার বলতেছে কি জন্য সেই পরিবারকে দেখতে হবে, তুমি বলছো যে জানে না তোমার পরিবার যে তোমাকে, তুমি বলছো আমাকে এই পরিবার মেনটেন করতেই হবে বা করতে হবে, আমাকে অবশ্যই করতে হবে, অবশ্যই তোমাকে এখানে হ্যাভ টু প্লাস V3 লিখতে হবে, বিয়ন্ড লিখতে হবে, হ্যাভ টু প্লাস বিয়ন্ড, মানে কি আই হ্যাভ টু মেইনটেইন দ্য ফ্যামিলি, I am bound to maintain the family, I have to or I am bound, have to মানে এখানে bound to মানে আমি বাধ্য, নীতি নৈতিকতা বা অন্য কোনো দিক থেকে আমি I am bound to maintain the family, অথবা I have to maintain the family। এখানে মাস্ট বললে আবার চিরকালীন বাধ্যকতা বোঝায়, চিরকালীন বাধ্যবাধকতা মানে কি, তুমি চিরকাল বাধ্য, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, এটা হলো কি একেবারে অব্লিগেশন, লাইফ লং অব্লিগেশন, লাইফ লং মানে কি চিরকালীন, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, সেক্ষেত্রে তোমাকে মাস্ট ইউজ করতে হচ্ছে, ইউ হ্যাভ টু ইউজ মাস্ট। তার মানে কি আই মাস্ট মেইনটেইন দ্য ফ্যামিলি, আই মাস্ট মেইনটেইন দ্য ফ্যামিলি, আর আই হ্যাভ টু মেইনটেইন দ্য ফ্যামিলি, হিয়ার ইজ এ here lies some difference, এখানে কিছু ডিফারেন্স আছে, কতটুকু, এটা হলো বাধ্যবাধকতা কিন্তু চিরকালীন না, চিরকালীন সেটা নাও হতে পারে, কিন্তু যখন মাস্ট বলবা তখন it indicates lifelong obligation, whenever you use must that indicates lifelong obligation, সেটা lifelong obligation বোঝায়, ঠিক আছে? তো এটা তোমাকে অবশ্যই জানতে হবে, you can't avoid this knowledge, this idea, okay, but while speaking you may make mistakes, তুমি মিস্টেক করতে পারো, ভুল হতে পারে, but after a certain period of time you can speak better, you can speak correct English, but at your initial stage there may be mistakes, there may be some mistakes, but after practicing for a certain period of time you can overcome all those mistakes and you can speak correctly, okay? তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে this is very important to
to know the tense forms. If you want to speak correctly, you must follow the tense form. And I wrote it very simply, in a simple language. একেবারে simple language. It's not a language from books. এটা বই থেকে, কোনো বইয়ের ভাষার সাথে না। বইয়ের ভাষা কি থাকে? বইয়ের ভাষা দ্যাট ইজ বুকিশ নলেজ। এটা একেবারে প্র্যাকটিক্যাল লাইফে তোমরা যেভাবে কথা বলো ঠিক সেই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয়েছে, একবার দুইবার পড়লেই মনে থাকবে। আর এটা হচ্ছে জাস্ট কি, যে আমরা যে বাক্যগুলো বলি তার যে বাক্যগুলো কয়েকটা প্যাটার্নে যায়। প্যাটার্ন বুঝাইছিলাম না? প্যাটার্ন বুঝাইছিলাম। প্যাটার্নগুলো কিন্তু জাস্ট এই প্যাটার্নগুলো ফলো করলেই ইউ ক্যান এক্সপ্রেস এনি আইডিয়া ইউ লাইক। তুমি যে কোনো পছন্দ মতন যে কোনো কথা ইউ ক্যান এক্সপ্রেস বলতে পারবা। বাট here may arise a problem, that is vocabulary problem. You want to convey an idea, but the vocabulary is unknown to you. Then you can't express your idea. যেমন enrichment সমৃদ্ধ। এখন তুমি বলতেছো যে আমি আমার ভাষাকে সমৃদ্ধ করতে চাই, তাহলে সমৃদ্ধ করার ইংরেজি enrich. If you don't know the word enrich, then you can't express what you actually want to express. তুমি প্রকৃতপক্ষে যা বলতে চাচ্ছ you can't express, বলতে পারবে না, because your vocabulary is very weak. তাহলে vocabulary তো enrich, I shall enrich my language. I shall enrich my language. Language enrich করা মানে ইনিশিয়াল স্টেজে একজন যেভাবে কথা বলে, এক পর্যায়ে এসে যখন আরো বেশি অভিজ্ঞতা অর্জন করে, যখন রেঞ্জ অফ রিডিং বাড়ে, তার পড়ার রেঞ্জ বাড়ে, তখন তার ল্যাঙ্গুয়েজটা আরো কি হয়, আরো বেশি ডেভেলপ হয়। তো সেদিন আমি যেটা বলছিলাম যে আমরা যাই বলি না কেন, যে কথাই বলি না কেন, সেটা কিন্তু সাজালে, প্যাটার্ন ফলো করলে, অনলি 9 basic structures are used in our day-to-day language বা day-to-day conversation. Only 9 basic structures. কয়টা? 9টা। not more than 9. 9টার মধ্যে কিন্তু যখন দেখবা যে একটা সেন্টেন্স covers 3 lines. A sentence covers 3 lines. You may be surprised. You may surprise. That may surprise you. একটা সেন্টেন্স ধরো, সেন্টেন্স কভারস 3 লাইনস, 3 লাইনের একটা বাক্য, that may surprise you. সেটা তোমাকে সারপ্রাইজ, বিস্মিত করতে পারে। হাউ ইট ইজ পসিবল, যে এটা 3 লাইনের একটা বাক্য, কিভাবে এটা আমি বুঝবো? ইয়েস, সেটাও 9 বেসিক স্ট্রাকচারের বাইরে না। তার কারণ কি, তুমি যখন এটা পার্ট করবা দেখবা যে এটা লিঙ্কার দিয়ে জোড়ানো আছে। কি জোড়ানো আছে? লিঙ্কার দিয়ে জোড়ানো আছে, অর্থাৎ কনজাংশন দিয়ে জোড়ানো আছে। এবং কনজাংশন দিয়ে যেখানে যেখানে জোড়া আছে, ওই জোড়া কয়টা কি হবে? আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা বাক্যাংশ বলে। এটাকে কি বলে? ক্লজ বলে। ইংরেজিতে কি বলে? ক্লজ বলে। কিন্তু 3টে ক্লজ তুমি যদি পার্থক্য মানে করো, ভাগ করে দেখো, যে প্রত্যেকটাই কি আছে? এই 9 বেসিক স্ট্রাকচারের মধ্যেই আছে, ডেফিনেটলি আছে। তো 9 বেসিক স্ট্রাকচারের মধ্যে যেটা বোঝাইছিলাম, সেটা হলো আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দিতে গেলে আমরা যে ভাবটা ব্যবহার করি সেটা সবসময় কি? বিভাগ। মূল ভাব কি হয়? এম ইজ আর ওয়াজ। ব্যক্তি বা বস্তুর পরিচয় দিলেই এটা হচ্ছে বস্তুর পরিচয় হয় আর ব্যক্তির পরিচয় হয়। মিস্টার আব্দুর রহমান ইজ আওয়ার হেডমাস্টার। মিস্টার আব্দুর রহমান ইজ আওয়ার হেডমাস্টার। তাহলে মিস্টার আব্দুর রহমানও যে হেডমাস্টারও সেই একই না? মিস্টার আব্দুর রহমানও যে হেডমাস্টারও হলো সেই। তার মানে মিস্টার আব্দুর রহমান ইজ আওয়ার হেডমাস্টার। আচ্ছা, ওখানে দুটো গুণ বোঝাবে, সেই ক্ষেত্রে শ্যাল বি উইল। ইয়েস, আগে বুঝাইছিলাম না? হ্যাঁ, যখন এটা আরেকবার রিপিট করে স্যার ওইখানে আছে আরেক জায়গা আছে যেখানে ডাইরেক্ট আপনার বি বসাবে, ওইটা বুঝা পাবেন কোন জায়গা বসাবে। ও আচ্ছা, বলতেছি সেটা হলো, হ্যাঁ এটা ধীরে ধীরে বলি। তো তোমায় কি কোথায় পড়ো? পড়াশোনা মহসিন কলেজে। আচ্ছা, কি অনার্সে ফার্স্ট ইয়ার? কোন সাবজেক্ট? ইকোনমিক্স না? তো সেটা বলছি কি, যে কোনো একটা ব্যক্তির পরিচয় বলো আর বস্তুর পরিচয় বলো, আবার বলি ব্যক্তির পরিচয় অথবা বস্তুর পরিচয়, সেখানে কিন্তু পরিচয় বললেই কিন্তু উভয় পাশে, ভার্বের উভয় পাশে, সাবজেক্ট আর যে প্রেডিকেট অংশ, ভার্ব সহ বাক্যাংশ প্রেডিকেট অংশ, ভার্বের উভয় পাশেই কিন্তু সেম জিনিস থাকে। পরিচয় বললে কি থাকে? সেম জিনিস থাকে। যেমন তুমি বলতেছো যে
আই অ্যাম এ স্টুডেন্ট অফ মহসিন গভর্নমেন্ট কলেজ। তার মানে কি, তো আইও যে এক্ষেত্রে আইও যে স্টুডেন্ট অফ মহসিন গভর্নমেন্ট কলেজও সেম, আইকেই বোঝাচ্ছে না। হ্যাঁ, তারপরে যদি যেটা বললাম, মিস্টার আব্দুর রহমান ইজ দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, তাহলে হেডমাস্টার অফ দিস স্কুল, এই স্কুলের হেডমাস্টার আর মিস্টার আব্দুর রহমান সেম সেম বোঝাচ্ছে না, একই ব্যক্তিরে বোঝাচ্ছে না, একই ব্যক্তিরে। এখন তুমি কম্পিউটার, যে একজন কম্পিউটার সম্পর্কে ছিল, হোয়াট ইজ কম্পিউটার, সে জীবনে মনে ধরো কম্পিউটার দেখে না। আমরাও তো যখন ছোটবেলা ছিলাম, হঠাৎ করে যখন কম্পিউটারের নাম শুনলাম, তখন দেখলাম বইতে একটা ছবি, বিশাল বড় একটা ছবি, সেই ফার্স্ট যে ভার্সনটা যেরকম ছিল, অনেক একটা ঘরের মতো। তখন আমরা শুনলে জিজ্ঞেস করতাম যে কম্পিউটার কি, তার মানে কি, হোয়াটস এ কম্পিউটার, হোয়াট ইজ এ কম্পিউটার। তার মানে এবার তুমি কম্পিউটারের পরিচয় দিচ্ছি, এবার তার ব্যক্তির পরিচয় না। সেক্ষেত্রেও দেখো, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার এটা হচ্ছে কি সাবজেক্ট অংশে, আর ওই পাশে প্রেডিকেট অংশে কি অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে কম্পিউটারটাই হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে না? তাহলে ব্যক্তির পরিচয় হোক আর বস্তুর পরিচয় হোক, উভয় পাশে সেম জিনিস থাকে, কিন্তু উপস্থাপনাটা ভিন্ন। কম্পিউটারকে তুমি উপস্থাপন করছো কি হিসাবে, অ্যান ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার অ্যান ইলেকট্রনিক ডিভাইস, তাহলে কম্পিউটার হচ্ছে, তুমি তাকেই ইলেকট্রনিক ডিভাইসই বলছো, তার মানে কি সেম। আর যদি কখনো ব্যক্তি বস্তু সম্পর্কে তুমি যদি কোনো দোষ গুণ এরকম কিছু বলতে চাও, অবস্থা বলতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ আসবে, যেই অ্যাডজেক্টিভটা ওই সাবজেক্টকে মডিফাই করে। অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করে, সাবজেক্টকে মডিফাই করে। যদি বলো যে মিস্টার আব্দুর রহমান ইজ ভেরি কাইন্ড, মিস্টার আব্দুর রহমান ইজ ভেরি কাইন্ড, তার মানে মিস্টার আব্দুর রহমানের দোষ গুণ বোঝাচ্ছ। কাইন্ড কি অ্যাডজেক্টিভ না, কাইন্ডটা অ্যাডজেক্টিভ, কাইন্ডটা কাকে মডিফাই করবে, মিস্টার আব্দুর রহমান, তাই না? তার মানে তুমি বললেই অ্যাডজেক্টিভ বললে দেখবা যে ওইটা সাবজেক্টের দোষ গুণ বোঝাচ্ছে, সাবজেক্টের অবশ্যই ডেফিনেটলি এটা সাবজেক্টের দোষ গুণ বোঝাচ্ছে। তো তুমি বলছো যে দ্য ট্রি ইজ ভেরি টল, দ্য ট্রি ইজ ভেরি টল, আই কান্ট ক্লাইম্ব আপ দ্য ট্রি। হ্যাঁ, আই কান্ট, একজন বলছে এই ওই গাছে তো উঠে একটু আমাকে ওই জিনিস পেরে দেবে, তা তুমি বলছো দ্য ট্রি ইজ ভেরি লং, the tree is so long, sorry, yes, so high, the tree is so high. High মানে কি অ্যাডজেক্টিভ না, কেমন, এই সাইজ, high মানে উঁচু, high মানে উঁচু, তার মানে the tree is very high. হ্যাঁ, I can't climb up that tree, আমি এই গাছে চড়তে পারি না। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমরা বলছিলে যে ও আচ্ছা এটা বিশেষ করে, তার মানে ট্রি হচ্ছে কি একটা জড় বস্তু, যদিও জীবন আছে, কিন্তু আমরা একটা জড় বস্তু চলি। আর সেটা হাইটা কি, ট্রিকে বোঝাচ্ছে না, হাইটা কাকে বোঝাচ্ছে, ট্রিকে বোঝাচ্ছে। তোমার সাবজেক্টে বোঝাইলে ওটা কি অ্যাডজেক্টিভ, সাবজেক্ট মানেই নাউন, সাবজেক্ট মানে কি নাউন, আর নাউনের পরিবর্তে যেটা বসে এটা প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। তাহলে যে শব্দ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করলেই সে শব্দ অ্যাডজেক্টিভ, ঠিক আছে না? মানে the word that qualifies a noun or a pronoun is an adjective. The word that qualifies a noun or a pronoun is an adjective. তো এইখানে দেখো, একটা হলো the word qualifies a noun or a pronoun, আর the word is an adjective. তাহলে প্রথমটা একটা হলো the word is an adjective, ওয়ার্ডকে বলছে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডের পরিচয় দিলে না, word is an adjective. The word is an adjective. An adjective, the word কে কি বলতেছো, an adjective, তাহলে এটা অর্ডার করে দেন, দেখো ইজ হলো am is একটা মিলবে, ঠিক আছে? আর এটা হলো বলতেছো the word qualifies a noun or a pronoun, ঠিক আছে? The word, এইবার কিন্তু আমি এই যে জোড়া লাগাচ্ছি, the word, এই যে তুমি that qualifies a noun or a pronoun is an adjective, তার মানে কি ওইটা তখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি হয়ে যাচ্ছে, একটা হলো the word qualifies a noun or a pronoun, দেখো দুইটা সেন্টেন্স। একটা
কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। শব্দটি কোয়ালিফাই করে মানে দোষ গুণ বোঝায়, কোয়ালিফাই করে মানে দোষ গুণ বোঝায়। একটা 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 ওই আমি যে বাক্যটা বলছি এটা লিঙ্ক মানে ই দিয়ে কনজাংশন দিয়ে যুক্ত করে সেই যুক্তটারে আমি দুই ভাগে ভাগ করে দেখাচ্ছি। একটা হলো দ্য ওয়ার্ড কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন, শব্দটি কোয়ালিফাই করে, কোয়ালিফাই করা মানে দোষ গুণ বোঝায়। এখন কার দোষ গুণ বোঝায়? এ নাউন অর এ প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের। আরেকটা অংশে লিখতেছি দা, সেই এই শব্দটার কথা, দা ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এ ডি জে টি। আমি একটা ওয়ার্ড দেখা বললাম কি যে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ইট, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ইট। তুমি বলতেছো ওয়ার্ডটা দেখাই বললাম, তুমি বলতেছো দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কি বলছো? দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তা এই ক্ষেত্রে দেখো দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এই যে দ্য ওয়ার্ড হচ্ছে যা বলতেছো, দ্য ওয়ার্ডকেই বলতেছো অ্যান অ্যাডজেক্টিভ। ওই কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার হলো অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে কম্পিউটারের কি বোঝাচ্ছে? সংজ্ঞা দিলাম, কাকে বলে বুঝলাম না। কম্পিউটারের পরিচয় দেওয়া মানে কি? অ্যাকচুয়ালি সংজ্ঞা দেয়। সংজ্ঞা মানে কাকে বলে, আর কাকে বলে মানে কি তার পরিচয় দেওয়া। তাহলে এখানে ওয়ার্ডের পরিচয় দিচ্ছ, দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই দ্য ওয়ার্ডকেই তুমি কি বলছো? দ্য ওয়ার্ডটাই হচ্ছে কি তার পরিচয় কি? অ্যান অ্যাডজেক্টিভ। আর এখানে এই ওয়ার্ড কি করছে, কি কাজ করছে? দ্য ওয়ার্ড কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। এই ওয়ার্ডটি কি করে? দোষ গুণ প্রকাশ করে কোনো নাউন অথবা প্রোনাউনের। এখন এই দুটো বাক্যকে আমি যদি দেখি যে কোনটা কোন ফর্মে গেছে, ওই যে এটা হলো স্ট্রাকচার হচ্ছে কি কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় যদি তুলে দেওয়া হয় তাহলে উভয় পাশে কি থাকে? উভয় পাশে নাউন থাকে, উভয় পাশে সেম থাকে, সেম জিনিস থাকে। উভয় পাশে সাবজেক্টটার পরবর্তী অংশটা কি হয়? সেম। এখানে দেখো ওয়ার্ডকেই তুমি কি বলছো? অ্যান অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস এখানে আরেকটা স্ট্রাকচার আসছে বাক্যের, সেটা হলো যে তুমি যখনই কোনো সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লেখার পরে যখন ভার্ব লিখবা, সেই ভার্বকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করো আর তার উত্তর পেয়ে যাও, তাহলে ওইটা হলো অবজেক্ট। তাহলে ওই স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা যখন ভয়েস চেঞ্জ করছো তখন সবসময় কি করছো জানো? প্রথমেই কিন্তু অবজেক্টের সাবজেক্ট বানাইছো। ক্লিয়ার মনে আছে? যখন কোনো বাক্যকে, কোনো একটা বাক্যকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে, তখন তুমি সাথে সাথে অ্যাকচুয়ালি কি করছো? অবজেক্টটাকে খুঁজে বের করে অবজেক্টের সাবজেক্ট করছো। ঠিক আছে না? তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাইছো, তারপরে মূল ভার্বের সবসময় ভিতরি হয়েছে, বাকি যদি অংশ থাকে অপরিবর্তিত হয়ে বসে তারপরে বাই দিয়ে এই সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের অবজেক্টিভ কেস বসাইছো। ঠিক আছে না? সবসময় এটা হয়েছে। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, প্রথমে কি করছো? রাইসের সামনে আনছো। রাইসটা কি? রাইসটা অবজেক্ট। অবজেক্ট পাই কিভাবে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আই ইট, আমি খাই, ইট খাই, কি খাই? ভাত। তাহলে কি এর উত্তর বা কাহাকের উত্তর হলো অবজেক্ট। সে অবজেক্টের প্রথম সাবজেক্ট বানাইছি রাইস। তারপরে কি হচ্ছে? যদি এটা মানে ইনডেফিনিট বাক্য হয়, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আমি যার হলো সাহায্যকারী ভার্ব। তাহলে রাইসের পরে ইজ দিছো, তারপরে ভিতরে ইটেন, আর কোনো কিছু নাই, তাহলে বাই দিয়ে আই এর কি হয়? অবজেক্টিভ কেস মি হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে কি চারটি হলো গাইডিং প্রিন্সিপাল, মানে একেবারে প্রধান রুল টু চেঞ্জ অ্যাক্টিভ ফর্মস ইনটু প্যাসিভ ফর্মস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার 4 গাইডিং রুলস হলো, এই যে চারটি অলরেডি করে ফেলছি। তো এখন দেখো এই দুটো অংশরে আমি জয়েন করব। এখন দুটো অংশরে জয়েন করতে গেলে সবসময় দেখবা যে যদি সেম জিনিস থাকে, এই যে এখানে দেখো দা ওয়ার্ড আর দা ওয়ার্ড সেম না? দা ওয়ার্ডের পরিবর্তে তুমি যদি বলো ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ যদি বলতে, তাহলে দা ওয়ার্ড আর ইট আসলে সেম না? দা ওয়ার্ড আর এখানে দা ওয়ার্ড, দা ওয়ার্ড না বসে আমি দা ওয়ার্ডের পরিবর্তে কি বস্তু বসাতে পারি? ইট বসাতে পারি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এইখানে সেম জিনিস থাকে, এইটাকেই তোমার উঠাই দিতে হয়। কিভাবে উঠাইতে হয়? ওখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে। কিভাবে? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে। রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ, দ্যাট, এই তিনটা। হু, হুইচ, দ্যাট। আর হোয়াট আছে, হোয়াট হলো কম্পাউন্ড একটা রিলেটিভ। কম্পাউন্ড মানে কি? দ্যাট, হুইচ মিলিয়ে হলো হোয়াট। হোয়াট মানে কি? দ্যাট প্লাস হুইচ। সেটা ব্যবহার আমি পরে বোঝাচ্ছি। হু ইজ দ্যাট নরমালি এটা এই তিনটেই মানে ফ্রিকোয়েন্টলি ইউজড। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি ইউজড রিলেটিভ প্রোনাউন্স আর হু, হুইচ, দ্যাট, যেটা বারবার কোনো কোনো ব্যবহার হয়। তো হু বসাবা কি ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট কি বস্তুর ক্ষেত্রে। হু ব্যক্তির ক্ষেত্রে বসাবা আর হুইচ আর দ্যাট বস্তুর ক্ষেত্রে বসাবা।
তাহলে এখানে তো আর ব্যক্তি না, তাহলে দা ওয়ার্ড, এইবার দেখো দা ওয়ার্ড দ্যাট qualifies a noun or a pronoun, এইবার is an adjective. The word, তুমি যদি এখানে the word that is an adjective তা লেখো সেটাও হবে। The word that is an adjective qualifies a noun or pronoun, দুটোই হবে, দুইভাবেই বলা যাবে। The word that qualifies a noun or a pronoun is an adjective, তাহলে এটা তো the word, একবার তো এই that, এই the wordটা the word, এই যে তখন তুমি একটা দ্যাট বসাচ্ছ তখন এই দ্যাট মানে এই দা ওয়ার্ড বা ইট এনে চলে গেল, এর সঙ্গে এই বাক্যটার, এই টোটাল যে বাক্যটা, এই বাক্যটার সাথে এই অংশটাকে আমি জুড়তেছি কিভাবে, এই যে দ্যাট দিয়ে দ্যাট দিয়ে। দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। এই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কি হয়ে গেল বাক্যটা? কমপ্লেক্স, এবং দুই ভাবে লেখা যাবে and both are correct. তুমি যদি লেখো the word that qualifies a noun or a pronoun is an adjective তাও হবে, the word that is an adjective qualifies a noun or a pronoun, both are correct, both are correct sentences. কিন্তু সেক্ষেত্রে কি হলো, আমরা দুটো প্যাটার্নকে যুক্ত করলাম কি দিয়ে, কনজাংশন দিয়ে। সেই কনজাংশনটার নাম কি, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? কনজাংশনটার নাম হলো রিলেটিভ প্রোনাউন। তাহলে এই যে একটু যেটা বোঝালাম যে দুইটা জিনিস আমরা সেম রাখছি, তখন জয়েন করার সময় আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করব কাকে, অ্যান ইজ আর, অ্যান ইজ আর। আবার যদি সাবজেক্ট বা অবজেক্ট এই দুইটা, সাবজেক্টের যদি দোষ বা গুণ বুঝাই, দোষ বা গুণ যুক্ত করি, সেক্ষেত্রেও অ্যান ইজ আর, সেক্ষেত্রেও কি অ্যান ইজ আর। ঠিক আছে না? যেমন আমরা যদি বলি যে দ্য ওম্যান ইজ হ্যাপি, দ্য ওম্যান ইজ হ্যাপি, ঠিক আছে না? আচ্ছা, এখন এর সঙ্গে আমি কিছু এক্সট্রা কিছু দিছিলাম না, ভার্ব দিয়েছিলাম না আগের দিন, আগের লিস্টে ছিল, মনে আছে? হ্যাঁ, তার মানে কি, আমরা যখন বলছি দ্য ওম্যান ইজ হ্যাপি, যখন বলছি তার হ্যাপি কারে বুঝাচ্ছে, ওম্যানকে, দ্য ওম্যান ইজ হ্যাপি, কেন ওম্যানকে বুঝাচ্ছে, তার মানে কি ব্যক্তি বস্তুর দোষ গুণ বুঝাইলেই তো সে কি হয়ে যায়, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা বুঝাইলেই সেটা অ্যাডজেক্টিভ হয়। এখন ওইখানে যেগুলো ছিল ওখানে এক্সট্রা কিছু শব্দ ছিল, যেই শব্দগুলো আমরা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি। এখন তুমি একজনকে দেখছো যে তোমার পাশে একজনের, পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হয়েছে, সে আসছে, পরের দিন আসছে বা 2 দিন পরে আসছে, দেখেও যে বিশাল স্বর্ণটর্ণ পরা, অনেক স্বর্ণটর্ণ দিয়ে নিচ্ছে, তারপর তাদের ল্যান্ড ক্রুজার গাড়ি আছে বা আরো কোনো প্র্যাডো গাড়ি টাড়ি আছে, তাহলে তোমার কি মনে হবে, ভালো হয়েছে, ভালো বিয়ে হয়েছে, সুখী। তার মানে কি দ্য ওম্যান ইজ হ্যাপি, তখন না বলে তোমার সুখী মনে হচ্ছে, 2-4-10 দিন পরে বা 2-1 মাস পরে তোমার সুখী মনে হয়, অনেক ভালো আছে, ভালো বিয়ে হয়েছে, সুখী মনে হয়, তখন কি ইজ হ্যাপি বললে হবে না, তখন বলতে হবে দ্য ওম্যান সিমস হ্যাপি। সিম মানে কি, মনে হয়, সেক্ষেত্রে দ্য ওম্যান ইজ হ্যাপি বলছো, আর তখন দ্য ওম্যান সিমস হ্যাপি বলছো, ঠিক আছে না? তারপরে তুমি ক্লান্ত হয়ে পড়ছো, আমি বলবো ইউ আর টায়ার্ড, একটা জিনিস, আবার তোমাকে ক্লান্ত মনে হচ্ছে, তাহলে কি বলবো, ইউ বলো ইউ সিম আরে সরি ইউ সিম টায়ার্ড। আবার একটা জিনিস বলতে পারি, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ আর টায়ার্ড বলবো না, কি বলবো, ইউ লুক টায়ার্ড। এইগুলো আসলে বিভাগকে এগুলো দিয়ে কি করা যায়, রিপ্লেস করে দেওয়া যায়, মানে ইউ ক্যান রিপ্লেস বিভাগ বাই ইউজিং দিস ভার্বস। এই ভার্বগুলো ব্যবহার করে ইউ ক্যান রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, বিভাগকে এগুলো দিয়ে প্রতিস্থাপন করা যায়, কিন্তু এগুলোর অর্থ তুমি আসলে কি, এগুলোর অর্থ বিভাগের মতোই। তার মানে কি ওগুলোর বিভাগকে রিপ্লেস করা যায়, মানে কি, তার মানে ওগুলোর বিভাগের মতো অর্থ প্রকাশ করা যায়, কিন্তু কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি না, যে ক্ষেত্রে আমরা ঠিক ওই অর্থটা প্রকাশ করতে চাচ্ছি, যে তাকে ক্লান্ত দেখাচ্ছে, আমি তখন তো বলবো না যে হি ইজ টায়ার্ড, বলবো না হি ইজ টায়ার্ড। যদি বলি যে সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড, এখন তাকে ক্লান্ত দেখাচ্ছে বললে আমরা হি ইজ টায়ার্ড বলবো না, কি বলবো, হি লুকস টায়ার্ড, হি লুকস টায়ার্ড, ঠিক আছে না? আচ্ছা, ইউর আইডিয়া ইজ রং, আমি বললাম ইউর আইডিয়া ইজ রং, তোমার আইডিয়া ধারণা রং, ভুল, কিন্তু তুমি একটা আইডিয়া দিছো, আমরা ওইটা চেক করে ক্রস চেক করে লাস্টে প্রমাণ হলো যে না তুমি যে আইডিয়াটা দিছো এটা সঠিক, এটা আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি,
তোমার এই আইডিয়া নিয়ে যারা এইভাবে কাজ করছে তারা কি হয়েছে, মানে লস করছে, ব্যবসা হোক বা অন্য কোনো বিজনেস, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে কি, ইওর আইডিয়া প্রুভস রং, ইওর আইডিয়া প্রুভস, প্রুভ, পিআরওভি, প্রুভ ব্যবহার করা হচ্ছে। প্রুভ মানে কি, প্রমাণিত। আর ইওর আইডিয়া প্রুভস রং, তখন হচ্ছে ইওর আইডিয়া প্রুভস রং, মানে আইডিয়াই তো রং। রং কারে বুঝাচ্ছে? রং আইডিয়াকে প্রকাশ করছে না, ওটা অ্যাডজেক্টিভ না। আইডিয়া কি সাবজেক্ট না, সাবজেক্টকে যে মডিফাই করে, সাবজেক্টকে যে কোয়ালিফাই করে। সাবজেক্ট মানে নাউন প্রোনাউন, সাবজেক্ট মানে কি নাউন প্রোনাউন। তো সাবজেক্টকে যে কোয়ালিফাই করে সেই তো অ্যাডজেক্টিভ। রং হলো অ্যাডজেক্টিভ। কেমন? তার মানে তুমি যখনই সাবজেক্টের কোনো দোষ গুণ প্রেডিকেট অংশে দিচ্ছ, তখনই ওখানে মূল ভার্ব হয়ে যাচ্ছে অ্যামিজার। ঠিক আছে? আর সেই অ্যামিজারকে রিপ্লেস করা যায় যে কটা ভার্ব দিয়ে। আই গেভ এ লিস্ট অফ দোজ ভার্বস ইন দ্য প্রিভিয়াস ক্লাস। প্রিভিয়াস ক্লাসে আমি লিস্টটা দিছিলাম, দেখো তোমার ওই লিস্টটা আছে। তাহলে প্রিভিয়াস ক্লাসে তোমাদের ওই লিস্টটা আছে। এরপরে দেখো নেক্সট যেটা, আমি অলরেডি কিন্তু দুইটা কিন্তু কথা বলা হয়ে গেছে যে ব্যক্তি বা বস্তুর পরিচয় যদি তুলে ধরো তাহলে সেম জিনিস, আর যদি ব্যক্তি বস্তুর দোষ গুণ দাও তো সেই ক্ষেত্রে দোষ গুণ কাকে বোঝাচ্ছে? ওই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝাচ্ছে, সেখানেও ভার্ব অ্যামিজার ওয়াজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা ফিউচার টেন্সে নিতে চাও, ফিউচার টেন্সে নিতে চাও বা অন্য কোনো মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করো সহ, তখন ওইটা অ্যামিজার আর অ্যামিজার ফর্মে থাকে। অ্যামিজারের মূল ফর্ম হলো বিইবি, বিইবি। এখন ধরো একজন বলতেছে যে আই এম এ ডক্টর, আই এম এ ডক্টর, আমি ডক্টর। ঠিক আছে, আই এম এ ডক্টর, আই ওয়াজ এ সাদিক ইজ এ ডক্টর, মিস্টার সাদিক ইজ এ ডক্টর। হ্যাঁ, ডাক্তার হয়ে গেছে, তার আগে তো জনাব ব্যবহার করতে হবে। মিস্টার সাদিক ইজ এ ডক্টর, কি বলো? মিস্টার সাদিক ইজ এ ডক্টর। তাহলে মিস্টার সাদিক যে এই ডক্টরও তাকেই বোঝানো হচ্ছে, মিস্টার সাদিক ইজ এ ডক্টর। এখন সাদিক ধরো ছোটবেলা, এখন সাদিক ক্লাস 10 এ পড়ে। হ্যাঁ, তাহলে মিস্টার তো বলবো, সাদিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। কি বলবো? সাদিক ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তাই না? আচ্ছা, সে ডাক্তার হবে, আমি জানি যে সে তার ইচ্ছা ডাক্তার হওয়ার। আমি বললাম যে সে ডাক্তার। কিভাবে বললাম? আমি টিচার, আমি বললাম, আমি দেখলাম তার পারফরমেন্স, লেখাপড়া, হ্যাঁ, যে তাতে মনে হয় তার যে অধ্যবসায় সে ডাক্তার হবে। ঠিক আছে না? তখন আমি কি বলবো? হি উইল বি এ ডক্টর। তার মানে শ্যাল উইল ব্যবহার করার পরে তুমি শ্যাল ইজ, শ্যাল আর, শ্যাল ওয়াজ নেভার পসিবল, না? তাহলে শ্যাল উইল, হ্যাঁ, যে কোনো দেখবা মোডাল অক্সিলারি, হ্যাঁ, শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট, হ্যাঁ, যত মোডাল অক্সিলারি ভার্ব আছে তারপরে কিন্তু বি ভার্ব আসলে মানে অ্যামিজার ওয়াজার এর ফর্মটা সবসময় মূল ফর্ম বলে কি বি। ঠিক আছে না? ঠিক আছে না? সব সময় মূল ফর্ম হবে বি আসবে। ঠিক আছে? যেমন একজন এসে খুব একজন রোগীর এমন ভাবে খবর দিচ্ছে যে তার ওই যে সবগুলো চেক করতেছে, প্রেসক্রিপশন চেক করতেছে, কি ওষুধ খাইছে, এই ওষুধের ডোজটা এভাবে আছে না ওভাবে আছে না, তো এই ডোজটাতে এরকম ভাবে না, কাটে দিয়ে সবাই ডোজ চেক করছে। তখন তুমি একদম সাইড দিয়ে বলছি কি, সবাই তো নার্সটাও আসে না, অনেক সময় ওই যে সাদা একটা ইয়ে পরে ও বোঝাও দেয় না, তখন তুমি বলছো যে she may be a doctor, she may be a doctor। মে মানে কি? এখানে কি মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি বলতে কি বোঝাইছে? যে টেন্সের ফর্মের অক্সিলারি ভার্ব, টেন্স গঠনে যে অক্সিলারি ভার্ব, সেগুলো বাদে যে অক্সিলারি ভার্ব আছে ওটাকে বলে মোডাল অক্সিলারি ভার্ব। টেন্স গঠনে অক্সিলারি ভার্বগুলো কি কি? যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু ডাজ, পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড, তাই না? ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইল। ঠিক আছে না? তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়াজ, ফিউচার কন্টিনিউয়াসে বলো শ্যাল বি, উইল। ঠিক আছে? এবার এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে পরে বলো, এবার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি হ্যাভ, হ্যাজ, আর ওখানে যে পাস্ট পারফেক্ট হলো হ্যাড, তাই না? আর ফিউচার পারফেক্ট হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে these are কি auxiliary verb that helps to form a particular tense, যেটা কোনো পার্টিকুলার টেন্স গঠনে সাহায্য করে। তাহলে these are auxiliary verbs, these are auxiliary verbs। এই দেখো these বলতেছো আর auxiliary verb বলতেছো, these are auxiliary verbs
হয়ে গেছে না এই গঠন দিস এগুলো আর মেইন ভার্ব অক্সিলারি ভার্বস অক্সিলারি ভার্বস তাহলে অক্সিলারি ভার্বস এগুলো আর দিস সেম জিনিস দিস আর অক্সিলারি ভার্বস সেম জিনিস তুমি এগুলো সংজ্ঞা দিচ্ছ দিস আর অক্সিলারি ভার্বস তাই না দ্যাট এইবার দেখো রিলেটিভ প্রনাউন যোগ করছি দ্যাট কি হেল্পস টু ফর্ম এ টেন্স দ্যাট হেল্পস টু ফর্ম এ টেন্স এখানে একটা ভুল হয়েছে কি ভুল হয়েছে বলো দেখি দিস আর অক্সিলারি ভার্বস প্লুরাল বলছিলাম তাহলে দ্যাট যোগ করলে হেল্পস হবে না কি হবে হেল্প দ্যাট হেল্প কি টু বিল্ড এ টেন্স ফর্ম দ্যাট হেল্প টু বিল্ড এ টেন্স ফর্ম টেন্স আর যে কোনো একটা টেন্সের গঠন তৈরি করতে সাহায্য করে তাহলে দিস আর অক্সিলারি ভার্বস দ্যাট হেল্প টু বিল্ড এ টেন্স ফর্ম ঠিক আছে তাহলে ওইটা কিন্তু দেখো একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে ওই যে দ্যাট দিয়ে আমি আটটা অংশ যোগ করছি না সেটা কি দিস আর অক্সিলারি ভার্বস এরপরে বলছে কি দে বলো হেল্প টু ফর্ম এ টেন্স দুইভাবে লিখতে হয় টু ফর্ম এ টেন্স মানে একটা টেন্স গঠন করা ঠিক আছে না আর টু বিল্ড এ টেন্স ফর্ম বাংলা কি আমরা একভাবে সবসময় এক কথা একটা একই কথা সবসময় বলি বিভিন্ন ভাবে সেম জিনিস প্রকাশ করতে পারে ইংরেজিতেও বিভিন্ন ভাবে সেম জিনিস প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে ওইটা ওইখানে তোমার ওখানে দেখো দুইটা ফর্ম ব্যবহার হয়েছে একটা হলো দিস আর অক্সিলারি ভার্বস আরটা হলো the auxiliary verbs help to form a tense to form বললে a tense আর to build a tense form দুইভাবে বলা যায় from না form f o r m form ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা বলতেছিলাম ওটা একটা কি হয়ে গেল এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল এইবার বিভাগটা যেটা বলছিলাম সেটা তো